আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 210তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 210তম ক্লাস। নতুনদের জন্য রোগীলিপিকরণ সহজ, নতুনদের জন্য রোগীলিপিকরণ সহজ 13তম ক্লাস। এটা সার না, নতুনদের জন্য রোগীলিপিকরণ সহজ 13তম ক্লাস। অডিয়েন্স, গতকাল আমি বলেছি যে আজকে আমাদের সাথে সংযুক্ত হবেন বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার আশিস শঙ্কর নিয়োগী স্যার, সদস্য বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড। স্যার কিছুক্ষণ মধ্যে আমাদের সাথে সংযুক্ত হবেন ইনশাআল্লাহ। আজকে 210 নম্বর ক্লাসের শুরুতেই একটি সুসংবাদ দিচ্ছি। আমাদের এসএসআরএফের প্রশিক্ষক ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলামের শ্বশুর আজ বিকেল 5টায় ইন্তেকাল করেছেন। ওনার নিজ বাড়ি সে রংপুরে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, সবাই ওনার জন্য দোয়া করবেন। অডিয়েন্স, আমরা গত কয়েকদিন থেকেই নতুনদের জন্য আজকে পর্যন্ত 13তম ক্লাস চলছে। নতুনদের জন্য আমরা রোগীলিপির এক এক করে ধাপগুলি এগিয়ে যাচ্ছি। আজ থেকে আমরা 3য় ধাপ থেকে আলোচনা করতে শুরু করব। 3য় ধাপ থেকে এটা সারসব নাকি এটা অডিয়েন্স, আমরা গত কয়েকদিন রোগীর পরিচিতি, বর্তমান কষ্টের বিবরণ, রোগীর পরিচিতি, বর্তমান কষ্টের বিবরণ আলোচনা করেছি। আজকে আলোচনা করব সার্বদৈহিক অবস্থা। আজকে আলোচনা করব সার্বদৈহিক অবস্থা। অডিয়েন্স, সার্বদৈহিকের পয়েন্ট কয়টি আপনারা একটু লিখে জানান। সার্বদৈহিকের পয়েন্ট কয়টি? সার্বদৈহিকের পয়েন্ট কয়টি? সার্বদৈহিকের পয়েন্ট কয়টি? সবাই একটু লিখে জানান। আর মনে রাখবো কয়টি? সার্বদৈহিকের পয়েন্ট কয়টি, মনে রাখবো কয়টি? 11টি পয়েন্ট। মনে রাখবো কয়টি? মনে রাখবো কয়টি? সার্বদৈহিকের পয়েন্ট হচ্ছে 11টি, মনে রাখবো একটি। সার্বদৈহিকের পয়েন্ট হচ্ছে 11টি, মনে রাখবো একটি।
অডিয়েন্স মনে রাখবো যেটি ওটির নাম কি? পিপাসা। 1 নম্বরে পিপাসা। তাহলে আজকে আমরা পিপাসা দিয়ে শুরু করব। পিপাসার প্রধান পয়েন্ট হচ্ছে দুইটি, একটি হচ্ছে পিপাসা, অন্যটি হচ্ছে পিপাসাহীনতা। কই এখান দেবো অডিয়েন্স কিছুক্ষণের মধ্যে আমাদের সদ্য স্যার আমাদের সাথে সংযুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই। অডিয়েন্স পিপাসা, পিপাসা পয়েন্ট দুটি, একটি হচ্ছে পিপাসা, অন্যটি হচ্ছে পিপাসাহীনতা। একটি হচ্ছে পিপাসা, অন্যটি হচ্ছে পিপাসাহীনতা। পিপাসার পয়েন্ট হচ্ছে 8টি। অডিয়েন্স পিপাসার পয়েন্ট 8টি। পিপাসার মেইন পয়েন্ট দুটি, একটি হচ্ছে পিপাসা, অন্যটি হচ্ছে পিপাসাহীনতা। দেখো স্যার আসছে কিনা। একটি হচ্ছে পিপাসা, একটি হচ্ছে পিপাসা, অন্যটি হচ্ছে পিপাসাহীনতা। পিপাসার পয়েন্ট আবার 8টি। 1 নম্বরে হচ্ছে প্রকৃতি, 2 নম্বরে সময়, 3 নম্বরে তাপ, 4 নম্বরে আহার, 5 নম্বরে পানির ধরন, 6 নম্বরে পরিমাণ, 7 নম্বরে নিদ্রা, 8 নম্বরে রূপ। অডিয়েন্স পিপাসার পয়েন্ট প্রধানত দুটি, প্রধানত পয়েন্ট দুটি। 1 নম্বরে প্রধানত পয়েন্ট দুটি, 1 নম্বরে পিপাসা, 2 নম্বরে পিপাসাহীনতা। 1 নম্বরে পিপাসা, 2 নম্বরে পিপাসাহীনতা। পিপাসার পয়েন্ট আবার 8টি। 1 নম্বরে প্রকৃতি, 2 নম্বরে সময়, 3 নম্বরে তাপ, 4 নম্বরে আহার, 5 নম্বরে পানির ধরন, 6 নম্বরে পরিমাণ, 7 নম্বরে নিদ্রা, 8 নম্বরে রূপ। অডিয়েন্স 1 নম্বরে প্রকৃতির মধ্যে আবার যদি ঢুকি, প্রকৃতির পয়েন্ট বললাম 8টি। প্রকৃতি, সময়, তাপ, আহার, পানির ধরন, পরিমাণ, নিদ্রা, রূপ। অডিয়েন্স আমরা এই 8টা লিখে দেন। 1 নম্বরে প্রকৃতি, 2 নম্বরে সময়, 3 নম্বরে তাপ, 4 নম্বরে আহার, 5 নম্বরে পানির ধরন, 6 নম্বরে পরিমাণ, 7 নম্বরে নিদ্রা, 8 নম্বরে রূপ। অডিয়েন্স আমাদের স্যার কিন্তু চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আছি, খুব একটা ভালো না। তোমার রিকোয়েস্টে আজকে আসছি। বেশিক্ষণ কথা বলবো না, সামান্য পরবর্তীতে। স্যার আপনি যতটুকু সম্ভব, সবাই অপেক্ষা করছে আপনার জন্য। স্যার এদিকে আবার আমাদের ওই যে ডাক্তার জাহিদুল ইসলাম বরিশালের, ও জাহিদের শ্বশুর মারা গেছে আজকে বিকেলে। তো জাহিদ আবার ওর শ্বশুরের বাড়ি চলে গেছে বিকেল বেলায়।
এই অবস্থা আমাদের আজকে সুসংবাদ। আর আপনি স্যার ওই সবাই অপেক্ষা করছে আপনার জন্য, গতকাল বলছি আপনি আজকে আসবেন। আচ্ছা আচ্ছা, এখানে ঠিক দিতে হবে। না আমিও খুব ছিলাম যে অনেকদিন কি হয় না, আমার আজকে কথা আমাদের শোনা স্যার যায়? স্যার আপনার কথা শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছে। স্যার আজকে আমাদের 210 নাম্বার ক্লাস রুগীলিপির, এমনি তো রেপার্টরি ক্লাস তো চলছে, ওটা অষ্টম রেক্স চলছে। 10 দিন 15 দিন করে রেক্স চলে, ওটা আলাদা। আর 210 নাম্বার আজকে হলো স্যার রুগীলিপির ক্লাস। এই 210 নাম্বার ক্লাসে সবাইকে বলছি যে স্যার আপনাকে ডাকবো, আপনি থাকবেন বলছি। এই জন্য স্যার আপনি আজকে আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতা শুনবো। আর মাঝখানে আপনি অসুস্থ ছিলেন, করোনা আক্রান্ত ছিলেন, এই সব মিলে আপনার কাছ থেকে কিছু এই করোনা সম্পর্কে কিছু পরামর্শ শুনবো। আচ্ছা, সবাইকে আমার তরফ থেকে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দীর্ঘ 1 মাস অসুস্থ ছিলাম। আমি একা না, আমার পুরা পরিবারই কোভিড আক্রান্ত ছিল, যার জন্য শারীরিকভাবে এখনো আমি পূর্ণ সুস্থ না। আমি এই প্যান্ডেমিক সময়ে শুধুমাত্র আজকে এই করোনা নিয়ে দু একটি আমার পারিবারিক ভাবে যে আমি ফেস করছি সেইটুকু একটু সবাইকে বলবো, যে সবাই যেন অ্যাজ এ চিকিৎসক হিসাবে অথবা হিসাবে তারা এটাকে ম্যানেজ করতে পারে এবং সুস্থ হয়ে ফিরতে পারে। কারণ এটা আসলেই একটা মারাত্মক রোগ। আর সবচেয়ে যেটা আমার উপলব্ধি হয়েছে, আমার কথা ঠিক মতন শোনা যায়? জি স্যার শোনা যায়, শোনা যাচ্ছে না? জি শোনা যাচ্ছে। আচ্ছা, আমার সবচেয়ে এই করোনা নিয়ে যে নিজে পার্সোনালি ব্যক্তিগত 4 জন রোগী আমার বাসায় ছিল, এটার যে অভিজ্ঞতা আমার, সেই অভিজ্ঞতাটুকু শুধু শেয়ার করব। আর সবাই তো এ ব্যাপারে বিস্তারিত সবাই জানে, কিন্তু যার হইছে এবং যে ডাক্তার, সে হয়তো আরো বেশি এটা উপলব্ধি এবং বলতে পারবে। আমার প্রথম কিন্তু যখন অ্যাটাক হয়, তখন কিন্তু এমন কোনো লক্ষণ আমি দেখতে পাইনি। সামান্য সর্দি ছিল এবং নাকে একটু জ্বালা করতেছিল, আর এমনি শারীরিক ভাবে একটু অসুস্থ ফিল করতেছিলাম। তখনও টেম্পারেচার আমার ছিল না, এবং তখন তো প্রচুর গরম ছিল, মনে করছিলাম যে এটা ঠান্ডা গরম থেকেই হয়েছে। পরে আমি অ্যাকর্ডিং টু দা লক্ষণ অনুযায়ী আর্সেনিকই প্রথম আমি খাইছিলাম, এবং আর্সেনিক খাওয়ার পরে আমার এই লক্ষণগুলো চলে যায়, এবার আমি মোটামুটি ভালো ছিলাম, আর কোনো অসুবিধা হয়নি। এর ভিতরে আবার বাড়ির দেখা গেল সবাই এফেক্টেড হয়ে গেল, সবারই জ্বর এবং আসলো। তাই আমি মোটামুটি চিকিৎসা করলাম, আর সবার বাড়ির সব যখন আসলো তখন নিজে আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে গেলাম। এবং আমি সহসা টেস্ট করতে চাইছিলাম না, কারণ টেস্ট করলেই মনের মধ্যে একটা ভীতি এসে যায় আর হয়। কিন্তু আমার বন্ধু বোর্ডের চেয়ারম্যান ডাক্তার দিলীপ রায়ের একরকম মানে ধমকের চোটেই আমাকে টেস্ট করতে আমি বাধ্য হয়েছি। সে বলছে যে কিছুই হবে না, কিন্তু অন্তত অসুস্থ হয়ে গেলে রিপোর্টটা নিয়ে তো হসপিটালে যেতে পারবা। তখন বাধ্য হয়ে আমি টেস্টে সবাই করছি।
টেস্টে সবই পজিটিভ আসছে। পজিটিভ টেস্টে পজিটিভ আসছিল? হ্যাঁ হ্যাঁ, সবারই পজিটিভ আসছে। সবার? তখন হ্যাঁ সবারই। তখন মানসিক অবস্থা কিরকম হইতে বুঝতে পারো যে একটা বাড়িতে 4 জন সদস্য, 7 জনেরই পজিটিভ। কিন্তু আমি নিজে জানি আর আমার মেয়েকে, এই 2 জন জানি, আর 2 জনকে বলি নাই যে তাদের পজিটিভ। কারণ এটা জানলেই মানসিক একটা ব্রেকডাউন হয়ে যায়, মনের ভিতরে একটু ভয়। হ্যাঁ চলে আসে। হ্যাঁ, তারা শুধু আমার ওয়াইফ বারে করে টেস্ট করতে হলে রিপোর্ট কর। কিন্তু আমি কিন্তু বলি নাই আমি আসতেছে, রিপোর্ট আসতেছে, আছে। এই করতে করতে মোটামুটি যখন জ্বর টর সব ভালো হয়ে গেল, তখন পূর্ণ ভালো হওয়ার পরে তারা জানছে যে তারা কোভিড আক্রান্ত হয়েছিল। ভালো হওয়ার পরে জানছে? হ্যাঁ, ভালো আর অনেক পরে জানাইছে। আপনার টেস্টে যখন নেগেটিভ আইছে তারপরে জানাইছে। এটা হলো নেগেটিভ আসার পরে জানছে? হ্যাঁ, নেগেটিভ আসার পরে জানাইছে। এখানে আমি 2টা পার্ট হয়েছিল। ধরো যে যখন একবারে সবাই অসুস্থ হয়েছিলাম, তখন নিজেকে বড় অসহায় মনে হয়েছিল। তখন কি করব, একদিকে আমার ওষুধ চালাচ্ছি, আর একদিকে আমি, আমার ফ্রেন্ড আছে এবং আমার এক মেডিসিনের স্পেশালিস্ট, তার সাথে কনসাল্ট করলাম। তখন সে খুব মেডিসিন দিতেই চায় না, তারপরেও আমি আমার শিক্ষক ও বা স্যারের কথা মতন তাদের 3 জনকে ওই একটা অ্যান্টিবায়োটিক শুধু দিয়ে দিছিল, ওইটাই খাইছিল আর নাপা খাইছে। এর কয়দিন পরে তাদের জ্বর যখন ভালো হইলো, তখন আমার স্টার্ট হইলো আবার। মানে আমার প্রথম স্টার্টিং এই আমার যে প্রাইমারি লক্ষণটা ছিল তাতে আর্সেনিকে চলে গেছিল। পরে আবার আমার নতুন করে হাইপার টেনশন, আমার আগের থেকে হাইপার টেনশন, ডায়াবেটিস আছে। তখন আমার হাইপার টেনশন, হঠাৎ আমি একদিন মনে করলাম আচ্ছা দেখি তো আমার প্রেশার কেমন। আমি বুঝি নাই, কোনো লক্ষণে বুঝি নাই। তখন প্রেশার, আচ্ছা একটা মাইপা দেখি তো কি অবস্থা। মাইপা দেখে আমার তখন এমন একটা পর্যায়ে গেছে যে আমি যে স্ট্রোক করি নাই এটাই বেশি ছিল। উপরে 210, নিচে 110। 210 110? হ্যাঁ, আমি যে বাইসে ছিলাম এটাই বেশি। পরে দ্বিতীয়বার যখন আমি আগেতে প্রেশারে, হ্যাঁ প্রচুর প্রেশার বেড়ে গেছে। পরে রাত্রিতে আর কোনো বুদ্ধি না করে স্যারের সাথেই করলাম। পরে স্যার একটা ওষুধ দিছিল, আমি ওইটা ওষুধ না খাইয়া আমি যে আগে ওষুধটা খাইতাম সেটারই ডোজটা বাড়ায়া দিলাম। প্রেশারের ডোজটা বাড়ায়া দেওয়ার পরিণতিতে সাথে আমার ওই প্যাটিগাস মাদার খাইছি আর রাউল ফিয়ার মাদারটা খাইয়া, আর সাথে ওই ডোজটা বাড়ায় দেয়। হ্যাঁ, পরের দিনই আমার প্রেশার কন্ট্রোলে চলে আসে। কিন্তু তখন জ্বর আরম্ভ হইল। তখন দ্বিতীয়বার জ্বর আসার পরে আমি দেখলাম যে ব্রায়োনিয়ার সিমটম খুব ভালো আছে। তখন ব্রায়োনিয়াই আমি, হ্যাঁ ব্রায়োনিয়াতে আমি মোটামুটি মানে ইয়ে হয়ে গেলাম, সুস্থ হয়ে গেলাম। ওদের 2টাই খাওয়ান লাগছে, কারণ তখন আমি নিজে সাহস পাই নাই। ওদের ওই প্রথম আর্সেনিক ব্রায়োনিয়া দিছি, আর সাথে ওদের ওই
দুইজনের 2 দিনের মধ্যে জ্বর ঠর ভালো হয়ে গেছে, আর লাগে নাই, নাপা ওই 2 দিন খাইছিল। আর ওয়াইফের একটু বেশি দিন লিঙ্গার করছে, তার জ্বরটা বেশি দিন ছিল এবং তার ওই যে অ্যান্টিবায়োটিকও খাওয়ান লাগছে। কিন্তু আমার বেলা এসে আমি একটা জিনিস চিন্তা করছি যে আমি সব সময় মানে প্রাইমারি যে হসপিটালের যে কাজটা, যেটার জন্য আমি কোভিডের ভীতি ভয়, যেটা অক্সিজেন লেভেলটা শরীরের যদি ঠিক থাকে তাহলে অতটা ভয়ের কিছু নাই। যার জন্য আমার বাসায় আমি পালস অক্সিমিটার এবং ইমার্জেন্সি অন্তত 2 ঘন্টা অক্সিজেন দিতে পারি হসপিটালে যাওয়ার আগে, সেই ব্যবস্থা, অক্সিজেন সিলিন্ডারও রাখছি প্রতি ঘন্টায় ঘন্টায়। হ্যাঁ, ওটা আমি অ্যারেঞ্জমেন্ট করে রাখছি, আমি একটা সিলিন্ডার কিনেই নিছি এবং আমি হ্যান্ডেলিং করা। হ্যাঁ, এটা আমি আইনে রাইখে দিছি যে রাত বিরাত যদি কারোর 4 জন পেশেন্ট কারোর অক্সিজেন যদি প্রয়োজন হয়ে যায়, আমার হসপিটালে নিতে নিতেও তো একটা সমস্যা হইতে পারে, তখন আমি ওইটা রেখে দিচ্ছি। না, একটা জিনিস আমি দেখছি যে আমাদের অক্সিজেন সর্বনিম্ন 97 নামছে, আর 98 এর মধ্যে সর্বক্ষণ ছিল। পালস দেখা গেছে যে 100 হয়েছে, কিন্তু অক্সিজেন লেভেল আমাদের কারোরই 97 এর নিচে না, যার জন্য আমার বুকে বল ছিল যে আমি যাই নাই কোথাও। আরো আছে, আজকে আমি বেশি কথা বলতে পারবো না, আসলে আমি এমনি একটু অসুস্থ ফিল, এখন বেশি কথা বলতে পারতেছি না। এখন আসি একটা জিনিস, যে হোমিওপ্যাথিক টোটালটা খাওয়াতে আমি শারীরিকভাবে দুর্বলতা অনেকটা কম তাদের তুলনায়। তবে আমার হলো ধরো যে আমি মাল্টিপল ডিজিজের ডায়াবেটিস, হার্ট, সব এখন সবই আমার নর্মালে আছে। আমি প্রতিদিন মাপি, প্রেশার, পালস, ডায়াবেটিসও দেখতেছি, সবই ভালো আছে, অসুবিধা নাই। তবে এসব রোগের একটা খারাপ দিক আছে, এই ভাইরাস গুলা নেগেটিভ হওয়ার পরেও এগুলি এর জের থাকে অনেক, 2-3 মাস পর্যন্ত জের থাকে। অডিয়েন্স, এই যান্ত্রিক ত্রুটির জন্য স্যার কিন্তু অকস্মাৎ বের হয়ে গেছেন, তো শারীরিক অবস্থা অতটা ভালো না। তো স্যারের কাছ থেকে স্যারের এই করোনা মহামারীর ফ্যামিলির সবাই আক্রান্ত, সেই আক্রান্ত কিভাবে চিকিৎসা করলেন সেই সম্পর্কে, বা এখন ফ্যামিলির সবাই কেমন আছে, বা স্যার কেমন আছে, কিভাবে চিকিৎসা করেছিলেন, সব ব্যাখ্যা স্যার দিলেন। অডিয়েন্স, যে অবস্থা চলছে এখন, প্রত্যেকেরই সাবধান থাকা দরকার। বিশেষ করে আমরা যারা ডাক্তার, আমাদের বেশি সাবধানতা অবলম্বন করা দরকার। এখন প্রতিনিয়ত আমাদের চেম্বারে জ্বরে রোগী আসছে, যে ফ্যামিলি থেকে জ্বরে রোগী আসছে ফ্যামিলির সবাই, অনেকে দেখা যায় ফ্যামিলির সবাই আক্রান্ত, কেউ অথবা টেস্ট করিয়ে কেউ ডাক্তারদেরকে জানান, আবার অনেকে ডাক্তারদের আমাদেরকে জানান না। ফ্যামিলির হয়তোবা কেউ আক্রান্ত, পজিটিভ ফ্যামিলির, অনেকে হয়তো আমাদেরকে জানাচ্ছেন না। যারা যারা আক্রান্ত আমাদেরকে অনেকে না জানি ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছেন। অডিয়েন্স,
দেব। অনেকেই হয়তো আমাদেরকে জানান না, কিন্তু ট্রিটমেন্ট নিচ্ছেন। যারা চেম্বারে বসে রোগীদের জ্বরের ট্রিটমেন্ট দিচ্ছেন, যারাই এই মুহূর্তে চেম্বার করছেন, প্রত্যেকে সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে করে বিশেষ করে রোগী যারা করে আক্রান্ত রোগী তাদের ক্ষেত্রে। স্যার আপনি কিন্তু চলে গেছিলেন, স্যার আপনি না, বলুন। ওটা যান্ত্রিক ত্রুটির জন্য এমনি অটোমেটিক কাইটে গেছিল, জি জি তা জি আমি স্যার। যাই নাই। জি স্যার। আহ, আমার স্যার এই মুহূর্তে আমাদের করোনা রোগী সম্পর্কে একটু স্যার কিছু কি ধরনের ব্যবস্থা আমরা করব, কিভাবে চেম্বার চালাবো এই ব্যাপারে একটু। আমি যেটা আমার উপলব্ধি যে 80 থেকে 90% করোনা রোগী রিস্ক নাই, এগুলি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে অ্যাকচুয়ালি তো এলোপ্যাথিকের যে ট্রিটমেন্ট দেওয়া হয় টোটালটি, আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি যেটা বুঝছি টোটালটা যেসব অ্যান্টিবায়োটিক যা দেওয়া হয় এটা রোগের উপর না, এটা টোটালটা তাদের একটা প্যাকেজ আছে, প্যাকেজের উপর দিচ্ছে। 80% থেকে 90% এই অ্যান্টিবায়োটিকের জন্য অনেক ক্ষতি করতেছে। ব্যক্তিগতভাবে যদি আমরা সাহসী হই, আমরা অবশ্য এলোপ্যাথিক ওষুধে খাওয়ার পরে হসপিটাল যায় এত লোক মরতেছে, তাতে আমরা কোনো ই নাই, কিন্তু আমরা সেই সাহস নিয়ে হয়তো ট্রিটমেন্ট করে না দেখে। এবং আমার জানা মতে এবং আমার হোমিওপ্যাথিক চিকিৎসকরা অনেকেই আছে যারা টেস্ট করে না, কিন্তু কোভিড আক্রান্ত, তারা কিন্তু চিকিৎসা করতেছে অনেক, এবং তারা ভালো করতেছে, আমিও করতেছি। এখন অনেক হয়তো টেস্ট করে নাই দেখে, কিন্তু সাইন সিমটম সব কিছু করোনা বহু আছে, এরকম ওষুধ অনেক খাচ্ছে কিন্তু পেশেন্ট টেস্ট আমি করেন, পাইছি। এরকম রোগীর সংখ্যাই বেশি। হ্যাঁ, এগুলি ওষুধ খাচ্ছে, আরোগ্য হয়ে যেতেছে। জ্বরে ভুগছে, হ্যাঁ, ঠান্ডা ভুগছে, ওষুধ খাচ্ছে, কিন্তু টেস্ট করে না এমন রোগী আমাদের বেশি এখন। বেশি আসতেছে, এবং জি আমরা অনেক ই করতেছি। এবং যারা হোমিওপ্যাথিক খাবে তারা এই যে দুর্বলতাটা, এই দুর্বলতার থেকে তারা অনেক ভালো থাকবে। এবং আমি ব্যক্তিগতভাবে এটা আছি, আমার ফ্যামিলি অন্য মেম্বাররা সামান্য অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে যে পরিস্থিতি হয়েছে, আর আমি খাই নাই, আমি অনেক বেটার, আমার খাওয়ার কোনো অসুবিধা ছিল না, অ্যাপিটাইটের কোনো প্রবলেম ছিল না, আমার কোনো আদার্স কোনো ছিল না। টুকটাক যখনই যেটা প্রবলেম হতো আমি হোমিওপ্যাথিক ওষুধ খাইছি। এর মধ্যে ধরো যে ব্রায়োনিয়ার পরে আমি একটা অ্যান্টিসোরিক ওষুধও খাইছি, সালফার একটা ডোজ খাইছি, সেটা আমার পরবর্তী যে টুকটাক ছিল সেগুলি কভার আপ করে দিছে। একটু কাশি হইতেছিল, তারপরে এবং আদার্স ইয়ে ছিল, লাস্টে 1 ডোজ টিবারকুলিনাম খায়া আমি মোটামুটি সব দিক দিয়া ফ্রি হয়ে আছি। প্রয়োজন শেষে ছিল এটা। টিউবারকুলিনাম খাইছেন ব্রাইনের পরে? হ্যাঁ, স্যার ব্রাইনের পরে হ্যাঁ, টিউবারকুলিনাম? না, ব্রায়োনিয়ার পরে সালফার। ব্রায়ের পরে সালফার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে 1 ডোজ টিবারকুলিনাম খাইছিলাম। এরপরে আর কোনো কিছু খাওয়া লাগে না আমায়। আর আমি, আমার একটা থাকবে যে কারোর যদি হয়, মানে টেস্ট করুক বা না করুক, কারোর জ্বর বা এই টাইপের লক্ষণ, করোনার লক্ষণ যদি দেখা যায়, বলবো সবার বাড়িতে একটা পালস অক্সিমিটার কিনে নিয়ে জন্য। অক্সিজেনটা? হ্যাঁ, এই পালস অক্সিমিটার দেখলে এই প্রত্যেকের বাড়ির ফ্যামিলি যাদেরই সাসপেক্টেড জ্বর হবে বা এ ধরনের লক্ষণ থাকবে, তাদের একটা জিনিস অবজারভেশন করতে হবে পালস অক্সিমিটার দিয়ে, যে অক্সিজেন স্যাচুরেশনটা যেন কত থাকে। জেনারেলি ওই 94 নিচে নামলেই তখন থেকেই অ্যালার্ট হয়ে যেতে হবে।
এর আগ পর্যন্ত 97, 96, 97, 98 থাকলে এত ভয়েরও কিছু নাই, আর এটা নিয়ে অরিডুয়ার কিছু নাই, আর হসপিটালে যাওয়ারও আমি মনে করি না। আর একটা জিনিস দেখতে হবে, কাশি যদি কাশি বেশি থাকে তাহলে সম্ভাবনা থাকে লাংসে এফেক্টেড হওয়ার, আর কাশি না থাকলে জেনারেলি লাংসে কোনো এফেক্ট হয় না, ভয়ের কোনো আরো কারণ নাই। কাশি বেশি থাকলে কি করব স্যার? কাশি বেশি থাকলে আমাদের লক্ষণ অনুযায়ী ওষুধ খাইতে হবে। সেটা ব্রায়োনিয়া আছে, স্পঞ্জিয়া আছে, রিউমেক্স আছে, তারপরে এগুলি কিন্তু কাশির ক্ষেত্রে এই বর্তমান সময়ে কি আছে। আবার ওই যে হ্যাঁ লক্ষণ ভিত্তিক যা আসে, লক্ষণ ভিত্তিক মধ্যে এই মেডিসিন গুলা জেনারেলি আসে। এইবারে জ্বরগুলি স্যার আর্সেনিকের চেয়ে মনে হয় যেন রাস্টক্সের লক্ষণগুলো বেশি দিচ্ছে। রাস্টক্সের লক্ষণগুলি মনে হয় যেন এই রাস্টক্স এই আর্সেনিকের চেয়ে ইদানিং রাস্টক্সে বেশি মনে হয় করোনা রোগগুলো বেশি এরকম লক্ষণ বেশি মিলে। হ্যাঁ মানে সেটা আছে, রাসের লক্ষণ মানে থাকলে অসুবিধা নাই, আমরা রাসও দিতে পারি। আমাদের চিকিৎসা তো লক্ষণ ভিত্তিক না, সুতরাং ওই রাসটাক্সও আসতে পারে। কিন্তু আমার এই সার্বিক ইয়েতে আমি এই কটা মেডিসিনের উপরেই আমার মোটামুটি আমি কভার আপ করছি, আর তেমন অসুবিধা হয় নাই এখন পর্যন্ত, ঈশ্বরের কৃপা ভালোই আছি। আর বাদ বাকিটা, কারণ এর তো কোনো সিওরিটি নাই যে আমার একবার হয়ে গেছে আবার হবে না, এর কোনো সিওরিটি নাই। বা কতদিন পর্যন্ত ভালো থাকুন বলে যে 2 মাস পর্যন্ত বডিতে অ্যান্টিবডি হয়, কারণ এটা এখনো গবেষণার উপরেই আছে। সুতরাং এখানে এখনো কিছু বলার নাই, আমাদেরকে সতর্ক থাকতে হবে সবাইকে। আমরা চেম্বারে যেমন রুগীও দেখতে হবে, সেরকম আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে এই ক্ষেত্রে, যে যেসব কোভিডের ব্যাপারে যেসব নিয়মাবলী আছে অবশ্যই এগুলি পালন করতে হবে, এবং তার সঙ্গে সুষম খাবার খাইতে, হ্যাঁ সুষম খাবার খাইতে হবে, যাতে আমাদের ইমিউনিটি বিল্ড আপ হয়। তৎপরই লক্ষণ ভিত্তিক ওষুধ খাইতে, তাহলে আশা করি আমাদের সবল রাখতে হবে, এরকম নাকি? হ্যাঁ এইটাই হলো মেইন জিনিস। জি অবশ্যই। তাহলে আমি মনে করি যে অ্যাটাক হইলেও সেটা খারাপের দিকে যাবে না, এবং অল্প ইয়েতেই এটা সেরে যাবে, কিন্তু হয়তো জার্মটা কিছুদিন থাকে। কারণ আমরা জানি এসিমপ্টোমেটিক করোনাও আছে, তাই না? তার মানে সিমটম প্রকাশ করতে পারতেছে না, ডিউটি রেজিস্ট্যান্স তার ভালো আছে দিকেই তো পারতেছে না। সেই জন্য আমাদেরকে ওই জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হবে যাতে জীবনী শক্তি ভালো থাকে। আজকাল আমি বেশি কথা বলবো না। জানা কি আমাদের এই গ্রামে গঞ্জে যে হোমিও ডাক্তাররা রোগী দেখছেন, বর্তমানে যে ডাক্তার ভাইরা রোগী দেখছে গ্রামে গঞ্জে, তারা এখন বেশ জ্বরের সর্দি কাশির অনেক রোগী পাচ্ছেন, যারা এই প্রতিনিয়তই শত শত রোগী দেখছে গ্রামে গঞ্জে। হোমিও ডাক্তাররা প্রত্যেকে যারা নাকি চেম্বারে রোগী দেখছে, আমভাবে বিকেলবেলা সকালবেলা সারাদিন রোগী দেখছেন, ইদানিং জ্বর সর্দি কাশি এই রোগী যারা দেখছে, এদের ব্যাপারে কিছু সাবধানতা স্বরূপ কি করণীয় এই ব্যাপারে স্যার একটু যদি বলতেন। এরা কি কি সাবধানতা অবলম্বন করতে পারে? যারা এটা হতে পারে জ্বরের রোগী আসলো, সবাই করোনা রোগী না, এর মধ্যে অনেকে করোনার আক্রান্ত রোগী ওষুধের জন্য আসছে। এই তাদের চিকিৎসা ক্ষেত্রে এই যারা গ্রামে গঞ্জে যারা রোগী দেখছেন এখন শহরে গ্রামে উপজেলা ইউনিয়নে, এই ডাক্তারদের কিছু উপদেশমূলক সাবধানতা স্বরূপ কিছু কথা যদি স্যার বলতেন।
এইখানে কি কি আমি সাবধানতা মনে অবলম্বন করা করি, যায়? আমি আমার এটা ব্যক্তিগত আমি মনে করি করোনা সম্পর্কিত যে কোনো লক্ষণ, জ্বর, শুধু জ্বর না, জ্বর আছে, লস অফ অ্যাপিটাইট আছে, গন্ধ না পাওয়া, আবার ডায়রিয়া, এই টাইপের পেশেন্ট চেম্বারে আসলে শোনার পরেই মনে ধৈর্য করে নিতে হবে সে সাসপেক্টেড করোনা এবং তার সে করোনা এফেক্টেড, টেস্ট করুক বা না করুক এটা ধরে এই ধরে বর্তমান নিতে হবে, সময়ে। সুতরাং এটা ধরে নিতে হবে। হ্যাঁ, ধরে হ্যাঁ, নিতে হবে, ধরে যখন নিতে হবে। ক্ষুধা থাকবে না, ঘ্রাণ শক্তি পাবে না, ঠান্ডা থাকবে, সাথে জ্বর আছে, মানে এই জাতীয় গুলো দেখলে বা দুর্বলতা আছে এগুলো দেখলে ধরে নেব যে করোনা আক্রান্ত, এটা মনে করে নেব এরকম। এটা করোনা আক্রান্ত, টেস্ট করলে আমার মনে হয় 95% পজিটিভ আসবেই। জি জি সুতরাং যেহেতু এগুলি টেস্টের মধ্যে যাওয়া হয় না, অনেকেই করে না, সুতরাং ডাক্তারকে এইসব পেশেন্টটিকে সব সময় কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। যেমন তাদেরকে যে ফিজিক্যাল এক্সামিনটা না করাই ভালো, যদি এক্সামিন করতেও হয় খুব ফুল প্রিপারেশন নিয়ে, প্রোটেক্টিভ নিয়ে, ভাইরাস প্রোটেকশন যেভাবে দিতে হয়, মাস্ক জি এবং পরে সেভাবে পেশেন্ট গুলা করতে হবে। এবং ডিফারেন্স যে হুর যে রুল গুলা আছে, যে স্বাস্থ্য দপ্তর যে নিয়ম গুলা দিছে, পেশেন্টকে কমপক্ষে যে 3-4 ফিট দূরে থেকে মানে তাদেরকে করতে হবে। সুতরাং এই জিনিসগুলা মাইনে চলতে হবে। একটা জিনিস ধরেই নিতে হবে যে দে আর সাফারিং ফ্রম কোভিড, এখানে কোনো নাই, কারণ লক্ষণগুলো এগুলি দেখা দিলেই টেস্ট করলে শিওর, হ্যাঁ, ডাক্তারকে বুঝেই নিতে হবে যে সে কোভিড পেশেন্ট, সুতরাং তাকে হ্যান্ডেলিং করতে হলে আমি নিরাপদ ভাবে থাইকে তাকে হ্যান্ডেলিং করতে হবে। এবং আরেকটা জিনিস আছে, যেহেতু আমরা জানি এসিমটোমেটিক ট্রিটমেন্ট, করোনা আছে, এসিমটোমেটিক করোনা আছে, যে লক্ষণ থাকে না, সুতরাং কোনো বাড়িতে যদি কারোর করোনা আক্রান্তর খবর পাওয়া যায়, সেই বাসার থেকে ওষুধ নিতে আসে, তাকেও জি সাসপেক্টের মধ্যে রাইখা তার সাথে কথা এবং দূরত্ব মেনটেন করে চলতে হবে। মানে যে বাসা আক্রান্ত তাদের থেকে যদি কেউ ওষুধের জন্য আসে, তাদের ক্ষেত্রে ওরকম দূরত্ব বজায় রাখতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে এবং তাদের সাথেও মানে ওইভাবে মেজারমেন্ট নিতে হবে, প্রিকশন নিতে হবে যে সেও আক্রান্ত থাকতে পারে, সুতরাং এখান থেকে আমিও আক্রান্ত হইতে পারি। জি জি এইটা রাখতে হবে কিন্তু সবসময়। আর সবচেয়ে বড় যেটা হইতেছে যে আমি মনে করি প্রত্যেককেই ডাক্তার যারাই আছে আমার হোমিওপ্যাথিক একটা পালস অক্সিমিটার অবশ্যই বাসায় রাখবে, যেটা এই বর্তমান সময়ের জন্য একটা অপরিহার্য জিনিস। এটা এমন কিছু বেশি দাম না, এটা রাখা সবার জন্য উচিত, এটা লাইফ সেভিংস হিসাবে রাখবে। এটাই বলে দিবে যে আমাকে অক্সিজেন আমার লাগবে কিনা, আমি হসপিটালে আমাকে যেতে হবে কিনা, অক্সিজেন প্রয়োজন হয় কি। একটা হলো জি যে মোটামুটি যদি কাশি বেশি না থাকে, অক্সিজেন স্যাচুরেশন যদি আদার্স কমপ্লিকেশন না থাকে, কম হইলেও বাসায় অক্সিজেন দিয়েও কিন্তু এটা কভার আপ করা যায়। কিন্তু যারা মাল্টিপল ডিজিজে, বাসা ব্যবস্থা করবে এরকম পরামর্শ দিয়ে দেবো। হ্যাঁ, সেটা করতে পারে, সেটা পেশেন্টের উপর ডিপেন্ড করবে যে সে যদি মাল্টিপল ডিজিজের হয়, সেসব ক্ষেত্রে কি করতে হবে। আরো কিছু জিনিস আছে, মাল্টিপল ডিজিজ আলাদা করে হয়, অসুবিধা আছে,
যে এরা যদি অ্যান্টিবায়োটিক খায় তখন সেগুলি তারা অ্যাগ্রাভেটেড হয়ে যায়, বুঝলে? যার জন্য কিন্তু বেশি কমপ্লিকেশন হয় যারা অ্যান্টিবায়োটিক খায়। কিন্তু আমাদের হোমিওপ্যাথিকে কিন্তু এই জিনিসটা হয় না। যার আমার কিন্তু স্যার কিন্তু আবার শরীর কি হয়ে গেছে, আরেকবার শুরু হয়েছে। স্যার কই অডিয়েন্স যান্ত্রিক ত্রুটিতে আরেকবার আবার আসছে। জি আচ্ছা স্যার। আচ্ছা, ওই লাইন কেটে গেছিল, কলাই ছিল তো ওই জি জি ঠিক আছে যে কথাটা বলতেছিলাম যে এতে হয় কি স্যার, শুনতে পাচ্ছি, বলেন। ওই জি জি আমাদের মেডিসিনে থাকলে মাল্টিপল ডিজিজ আলা করে কোনো প্রবলেম হয় না। যেমন আমার ডায়াবেটিস, তারপরে হার্টের এবং অন্যান্য যে প্রবলেম গুলো আমার আছে, আমার কিন্তু জি। কোনোটাই বাড়ে নাই, সব নর্মালের মধ্যে ছিল। কিন্তু আমি যদি অ্যান্টিবায়োটিক হার্টের খাইতাম, সমস্যা হয় নাই, ডায়াবেটিসও বাড়ে নাই। না, অ্যাজ ইট ইজ নর্মাল টাইমে যা ছিল এটাও তাই ছিল, এইটাই। এইটা আমি একটা দেখছি। কিন্তু আমার জানা মতো অনেকেরই আছে যারা অ্যান্টিবায়োটিক খাইছে, তাদের এসব প্রবলেম গুলা অনেক বেড়ে গেছে। দেখা গেছে তাদেরকে ডায়াবেটিস চরম পর্যায়ে চলে গেছে, ইনসুলিন দিয়ে লাগতেছে। আবার কারো কারো দেখা যাইতেছে এগুলি ডিউ টু মেডিসিনাল সাইড এফেক্ট, অন্য কোনো কারণ। স্যার আমার মনে হয় পজিটিভ শব্দটা শুনলে এই ভয়ে মনে স্যার আরো বেশি আতঙ্কিত হয়ে যায়, নাকি এরকম না? হ্যাঁ হ্যাঁ, আমরা পজিটিভ শত শব্দটা শত শুনলে রোগী ট্রিটমেন্ট করতেছে, হোমিওপ্যাথিক ডাক্তাররা শত শত রোগী ট্রিটমেন্ট করতেছে, আমরা না প্রতিদিন যাই ওষুধ না। দিচ্ছি তো স্যার, কোনো সমস্যা নাই। অহরহ, হ্যাঁ, প্রচন্ড গরমে ডায়রিয়া হইতে পারে, জি সেটা আছে, সেটা আছে। কিন্তু যেহেতু এখন সিজনটা ভাইরাস জনিত ইয়েতে চলতেছে, এই ডায়রিয়ার সাথে যদি আদার্স কিছু লক্ষণও আছে কিন্তু, জি যেমন ওই ওই যে খাওয়ার ইটা বা গন্ধ না হওয়াটা, এইটা কিন্তু করোনার ক্ষেত্রে থাকে। এখন ব্যাপার হইতেছে যে এর মধ্যে তো সবগুলাই যে তা না, আমাদেরকে যতক্ষণ টেস্ট না করব ততক্ষণ সাসপেক্ট করতে হবে। আচ্ছা আচ্ছা সাসপেক্ট এখন ব্যাপার হইতেছে, আমি যদি টেস্ট না করতাম তাহলে তো আমি বলতে পারতাম না আমার করোনা বোধহয় হয়েছিল না। কিন্তু আমি টেস্ট করে পজিটিভ পাওয়ার পরেই তো আমি এখন বলতে পারতেছি। এরকম জি যদি ডকুমেন্টারি প্রুফ রাখতে চাই আমরা হোমিওপ্যাথিকরা, তাহলে টেস্ট করাইয়া, টেস্ট রিপোর্ট রাইখা ট্রিটমেন্ট করাইলে তাহলে আমাদের ডকুমেন্টারি প্রুফ থাকে, আমরা বলতে পারি। কিন্তু আসলে তো সেটা হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করি পজিটিভ জানার পরেও, ভালো হওয়ার পরেও আমাদের করার কিছু থাকে না, আমরা ক্রেডিটটা কিন্তু পাই না। এটার কারণ হইতেছে একটাই, স্যার লক্ষণগুলো বলে দেয় আসলে পজিটিভ কি পজিটিভ না, অনেক সময় লক্ষণগুলো টোটাল বলে দেয়। এখন আবার এই নতুন করে টেস্ট করতে যাওয়া একটা ভেসাল না, লক্ষণে বলে দিচ্ছে আর না ওষুধ তো দিলে সেরেও যাচ্ছে আলহামদুলিল্লাহ, না, আবার টেস্ট লক্ষণ করতে যে বলে আরেকটা দিচ্ছে, বিপদ নয়, কিন্তু মডার্ন সায়েন্স হাসপাতালে তো চাপ পড়ে যাচ্ছে। না, মডার্ন সায়েন্স তো এইটার উপর বেস করতে পারবে না। তুমি তো এইটা দিয়ে তোমাকে প্রমাণ ঠিক আছে, দেখাইতে হবে। হাসপাতালে কিন্তু স্যার চাপ পড়ে যাচ্ছে, কিন্তু না, ওটা পড়বে টেস্টগুলো করতে পাঠাইলে। না, টেস্ট করার পরে পজিটিভ আছে, ভালো, ভয়ের কারণ নাই। তুমি যে 1 ঘন্টা পর পর পালস অক্সিমিটারটা দেখো, তোমার অক্সিজেন স্যাচুরেশন ঠিক থাকলে ইউ ডোন্ট গো এনিহোয়ার, তুমি লক্ষণ অনুযায়ী ওষুধ খাইতে থাকো।
কারণ তারা যে অ্যান্টিবায়োটিক দিতেছে এটা হাত আন্দাজি, তারাও তো বলছে যে এর কোনো ওষুধ নাই, কিন্তু প্রিভেন্ট করার জন্য, যে লাংসে নিউমোনিয়া হয়, নিউমোনিয়াকে প্রিভেন্ট করার জন্য দিচ্ছে। সেইটা ধরো যে শতকরা 10% মানুষ এটা এফেক্টেড হয়। এই জন্য যেগুলি বেশি মারা যাইতেছে এগুলির এফেক্টনেস হলো ইয়ের জন্য, এই সাইড এফেক্ট অফ মেডিসিন। ঠিক আছে, এটার ব্যাপারে আপনার কষ্ট হচ্ছে, আপনার কিন্তু কষ্ট হচ্ছে স্যার। তাহলে আপনি আমাদের এই যে ডাক্তার ভাই যারা উপস্থিত আছে এই মুহূর্তে, তাদের জন্য যারা এই মুহূর্তে যারা লাইভে রেগুলার ক্লাস করছে বেশ অনেকদিন থেকে, গত লকডাউন থেকে নিয়মিত বাংলাদেশ, ভারত, বিভিন্ন দেশে ডাক্তারেরা নিয়মিত আমাদের এই যে ক্লাসগুলো দেখে যাচ্ছে। রোগীলিপির ক্লাসে স্যার 210 নাম্বার ক্লাস আজকে, আর এমনি ফাঁকে ফাঁকে আবার অষ্টম চলতেছে স্যার, রেপার্টরি ক্লাস অষ্টম। আমার এই যারা নিয়মিত যারা ক্লাসগুলো দেখে এদের উদ্দেশ্যে যদি স্যার কিছু বলতেন, রোগীলিপি সম্পর্কে, যারা রোগীলিপি করছে, রোগীলিপি ক্লাস করতেছে, এই ব্যাপারে যদি কিছু বলতেন স্যার, রোগীলিপি ব্যাপারে। না, এটা তো নিঃসন্দেহে খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছো, এবং এটার দ্বারা তুমি যেসব চিকিৎসক তৈরি করতেছো, তোমার তো অনুষ্ঠান পুরাপুরি না দেখলেও প্রতিদিন কম বেশি আমি 10-20 মিনিট দেখি, এবং কমেন্ট গুলা তো আমি দেখি। এইখানে যদি চিকিৎসকরা উপকৃতই না হতো তাহলে তো তোমার এত ইয়েতে কেউ জয়েন করতো না। আর এই সারাদিন রোজা তারাবির পরে আইসাও এই যে মানুষ জয়েন করে এতজন জয়েন করছে, নিশ্চয় তারা উপকৃত হচ্ছে দেখেই করছে, কিন্তু তা না হলে করতো না। সুতরাং তুমি নিঃস্বার্থভাবে যেটা করছো এটা হোমিওপ্যাথির জন্য সত্যি একটা বলবো যে মাইল ফলক, এবং এটা করে যাও। শিক্ষা জ্ঞান যত বিতরণ করবা তত জ্ঞান তোমার বৃদ্ধি পাবে, এটাই হচ্ছে আসল কথা। কারণ জ্ঞান বিতরণ করলেই জ্ঞান বৃদ্ধি পায়। কারণ তুমি যেভাবে যে চর্চা করতেছ এটা আসলে খুব কঠিন ব্যাপার। এটা আমি মনে করি যে এটা আমার দ্বারাও সম্ভব না। তোমাদের এই ক্লাসগুলা এবং তোমাদের এইগুলা যখন দেখি তখন আমি নিজেই আশ্চর্য হয়ে যাই যে এত মনে রাখো কি করে, আর এত কি করে সম্ভব। এটা খুবই, যাক, আমি তোমাদের সাফল্য কামনা করি। আর আমি এই তোমার যত ডাক্তার ফলোয়ার আছে, আমার সহকর্মী ডাক্তার বিন্দু আছে যারা নতুন পুরাতন, সবার কাছেই একটা আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে হোমিওপ্যাথির অর্গাননের নিয়মে চিকিৎসাটা যেন পরিচালনা করে, এবং তাহলে সে জীবনে ব্যর্থ হবে না। এটা আমি স্যার সর্বশেষে আমাদের চেয়ারম্যান স্যার কেমন আছে, স্যারের পরিবার কেমন আছে, এই ব্যাপারে যদি স্যার একটু বলতেন। স্যার, চেয়ারম্যান স্যার আর স্যারের পরিবার ওনারা কেমন আছে এই করোনা অবস্থাতে? ওনারা তো সবাই আক্রান্ত ছিল, এখন কেমন আছে একটু যদি জানান। ওনারা এই অনুষ্ঠান আসার আগেও 5 মিনিট আগেও চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে, ওনারা সবাই ভালো আছে। এখন আর কোনো অসুবিধা নাই, সবাই এমনি মোটামুটি ভালোই আছে, বাসায় আছে। সবাইকে একটু আমাদের জন্য, চেয়ারম্যান সাহেবের জন্য একটু দোয়া করতে বলবে, যে কারণ এই প্যান্ডেমিক তো এখনই শেষ হবে না, এবং এটা আরো কত বছর চলবে এটা এখনো পর্যন্ত বলা যাইতেছে না। যে এটা আর 2-4 মাসেই শেষ হবে তা না, এটা যে অনেক দিন পর্যন্ত, আমার বিশ্বাস
যে এটা এত সহসাই যাবে না, আমাদের এর মধ্যেই বাঁচতে হবে, চলতে হবে, কাজ করতে হবে, তবে সতর্কতার সাথে থাকবে, কারণ এটা কিন্তু সহসা যাওয়ারই না, এটা মনে রাখতে হবে। আল্লাহ ভরসা, আমাদের ডাক্তাররা, হোমিও ডাক্তাররা তৈরি হচ্ছে এখন এই মহামারী করোনার ট্রিটমেন্ট দেওয়ার জন্য। এখন ডাক্তাররা ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে। স্যার আমাদের সবার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনি সবাই সুস্থ থাকেন স্যার। সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকুক এবং সবাই বাংলাদেশের মানবতার দিকে খেয়াল রেখে চিকিৎসা করবে, কারণ এই কোভিড আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে, যে কোনো কিছুই আমাদের না, আমরা যে কোনো সময় কিন্তু এই পৃথিবীতে থাকবো না। সুতরাং ধন সম্পদ অর্থের দিকে না তাকিয়ে মানুষের সেবা করলেই আমার মনে হয় যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। ডাক্তারদের যে এম থাকে সেটা আমি সবাইকে বলবো যে পালন করবে। সবারই আমি মঙ্গল কামনা করছি এবং সবাই সুস্থ থাকুক, আর সবাইকে বলবো আমার জন্য এবং আমাদের সবার জন্য দোয়া করতে, যে আমরা যেন সুস্থভাবে থাকি এবং আগামীতে আরো একটু সুস্থ হয়ে ভালোভাবে কথা বলতে পারি, সেই দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। ধন্যবাদ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অডিয়েন্স, এতক্ষণ আমাদের সাথে আমাদের শ্রদ্ধা স্যার আশিস সঙ্গ নিয়োগী স্যার, এতক্ষণ ওনার এই করোনা আক্রান্ত হয়ে নিজের ফ্যামিলির চিকিৎসা এবং সারা দেশে ডাক্তারদের যে পরামর্শ দিয়ে যাচ্ছেন এই করোনা মহামারীতে, সেই ব্যাপারে এতক্ষণ কথা বলছিলেন আমাদের সবার উদ্দেশ্যে। অডিয়েন্স, স্যার যত পরামর্শ দিলেন এতক্ষণ আমাদেরকে, নতুন পুরাতন সকল ডাক্তারদেরকে, আমরা সকলে স্যারের এই পরামর্শ মেনে করোনা মহামারীর চিকিৎসা চালিয়ে যাব সে আশা ব্যক্ত করে এবার আমরা আমাদের মূল ক্লাসে আবার এসে যাচ্ছি। অডিয়েন্স, আজকে আমার আইডিতে একটি লেখা দিয়েছিলাম, পরে বলে কথা নেই। এই লেখাটি কে কে পড়েছেন একটু দ্রুত লিখে জানাবেন। কারা কারা পড়েছেন? আমার আইডিতে একটা লেখা দিয়েছিলাম, আমার আইডিতে একটা লেখা দিয়েছি, পরে বলে কথা নেই। অডিয়েন্স, পরে বলে কথা নেই, এই কথাটি, এই লেখাটি কে কে পড়েছেন একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখুন। পরে বলে কথা নেই, তাড়াতাড়ি লিখুন। অডিয়েন্স, ওই যে আমার একটা মুদ্রা দোষ আছে, ঘরের কথা বলে দেওয়া, ঘরের কথা বলে দেওয়া, যারা যারা পড়েছেন একটু তাড়াতাড়ি লিখুন, তাড়াতাড়ি লিখুন। ঘরের কথা বলে দেই যে আমার যে মুদ্রা দোষ সেই কথাটি এখন বলছি। আজকে বেশ রোগীর অনেক চাপ, ভিতরে আমার ডাক্তাররা যারা রোগী দেখেন, আপনারা সবাই জানেন যে 7 দিনে আমার 35 জন ডাক্তার রোগী দেখেন। এই এক এক দিনে 5 জন করে এইচএসআর বা ডাক্তার যারা আছেন 7 দিনে 35 জন, তার সাথে আরো ডাক্তার থাকেন, এই 5 জনের সাথে আরো 10-12 জন রেগুলার থাকেন সহকারী হিসাবে। তো আজকে আমার যে আয়োজন যেটুকু ছিল, যে যে রুমগুলোতে রোগী দেখা, রোগীর বেশি হওয়ার কারণে আমার যে রুমে আমি রোগী দেখি, আমার সাথে বসে রোগী দেখছেন আমার এছাড়াও আরেক ডাক্তারের সাথে কথা বলছেন, আমি রোগী দেখছি আমার জায়গায় বসে, পাশে আরেক ডাক্তার রোগী দেখছেন, উনি রোগী দেখছেন, রোগীকে প্রশ্ন করছেন, রোগী জবাব দিচ্ছে, রোগীর বর্তমান কষ্টের বিবরণ কমপ্লিট করে এবারটা ওই রোগীর সাথে কথা হচ্ছে রোগীর পিপাসা নিয়ে। অডিয়েন্স, আমার এই আজকে যে লেখাটা কারণ যা ছিল, রোগীর সাথে কথা হচ্ছে, রোগীর সমস্যা ছিল সোরাইসিস, সোরাইসিসের
সম্পর্কে রোগীকে প্রশ্ন করছে। সোরাইসিসের সমস্যা ছিল, অন্যান্য যা সমস্যা ছিল, বর্তমান কষ্টের পরে সার্বদৈহিক পিপাসার লক্ষণ লিখছেন। যখন পিপাসার লক্ষণ লিখছেন তখন এক ফাঁকে রোগী বলছে আমার কিন্তু ডাক্তার বারবার প্রস্রাব হয়, দিনে 15-20 বার প্রস্রাব হয়। রোগী বলছেন কিন্তু আমার ডাক্তার, তারপরে শুধু রোগী পিপাসার সম্পর্কে জানতে চাচ্ছেন, পিপাসা বেশি কম, অদম্য, অস্থিরতা, কি ধরনের পিপাসা হচ্ছে, পরিমাণ কেমন, উনি শুধু এইটাই লিখছেন। রোগীর পিপাসার লক্ষণ যখন লেখা হয়ে যাচ্ছে, এই যে রোগী যে বললেন আমার বারবার প্রস্রাব হচ্ছে, দিনে 15-20 বার প্রস্রাব হচ্ছে, এই ব্যাপারে আমার ডাক্তার একবারে তাকে কোনো কিছু জিজ্ঞাসা করছেন না, উনি ওনার লক্ষণ লিখেই যাচ্ছেন। আমি তাকাচ্ছি যে উনি কি কাজ করছেন। উনি আমার এই ডাক্তার রোগীর কাছ থেকে কি জানছেন, কি ধরনের প্রশ্ন করছেন। এক পর্যায়ে কিছুক্ষণ পরে আমি জিজ্ঞাসা করলাম, উনি যে বারবার বললেন, কয়েকবার বললেন আমার বারবার প্রস্রাব হচ্ছে, 15-20 বার প্রস্রাব হচ্ছে দিনের মধ্যে, রাতেও প্রচুর প্রস্রাব হচ্ছে, আপনি কি এই কথাটা লিখেছেন? কারণ এটা পরে লিখবো, পরে লিখবো। অডিয়েন্স, এই যে পরে লিখবে, আপনারাই বলুন, এই যে পরে লিখবে, এমনও হতে পারে রোগী তার এই কষ্টটুকু পূর্বে তার যে সমস্যাগুলো বলেছে তার মধ্যে এই সমস্যাগুলো সে তখন বলে নাই। তার যে তথ্য সংগ্রহ করছিলেন, রোগীলিপিতে যা তথ্য দিচ্ছিলেন, প্রথম দিকে যে কয়টি বর্তমান কষ্টের কথা বলেছেন, সেখানে তার এই কথাটুকু তিনি ওখানে বলেন নাই। কিন্তু ডাক্তারকে যখন বললো মাঝখানে, রোগী ডাক্তার যখন পিপাসার লক্ষণ নিচ্ছেন তখন বললো আমার বারবার প্রস্রাব হচ্ছে। কিন্তু রোগীলিপিতে আপনারা সবাই জানেন, আমি বারবার বলি, রোগীর বর্তমান কষ্টের বিবরণ যে কয়টি পয়েন্ট হয় তার থেকে আরো এক্সট্রা কিছু পয়েন্টের জন্য জায়গা রাখতে হয়। যদি রোগীর বর্তমান কষ্টের বিবরণ 10টি হয়, তার জন্য আরো 5টি পয়েন্ট জন্য নতুন লিখা যায়, এরকম পয়েন্ট রাখতে হবে, জায়গা রাখতে হবে। বর্তমান কষ্টের বিবরণ যদি রোগীর হয় 3টি, তাহলে আরো 1টি বা 2টি জায়গা লেখা যায়, এরকম জায়গা ফাঁকা রাখতে হবে। এটা বারবার বলে দিচ্ছি প্রত্যেককে। তাহলে আমার এই ডাক্তার তো রোগীর আরেকটি নতুন সমস্যা বললো যে আমার 15-20 বার প্রস্রাব হয়, এই কথাটা উনি বর্তমান কষ্টের বিবরণের মধ্যে না লিখে রোগীর পিপাসার লক্ষণে লিখছেন। আমার কাছে এই কাজটা ভালো লাগে নাই, যার জন্য সেই কথার আলোকে আমি তখন তাৎক্ষণিক ভাবলাম, যাদেরকে পাশে বসে রোগীলিপি শেখাচ্ছি, যাদেরকে পাশে বসে আমি যতটুকু বুঝি সেই আলোকে রোগীলিপি শেখানোর চেষ্টা করছি, তাদের যদি এই অবস্থা হয়, তাহলে যারা অনলাইনে রোগীলিপি শিখছেন, অনলাইনে যারা রেপার্টরি শিখছেন, রোগীলিপি শিখছেন, তাদের অবস্থাটা কি? যার জন্য সাথে সাথে আমি লিখতে বাধ্য হলাম, পরে বলে কথা নেই। অডিয়েন্স, পরে বলে কথা নেই এর মানে হচ্ছে এই, নগদ যা পাও হাত পেতে নাও, পরের জন্য কিছু রাখা যাবে না। আমি রোগীর তথ্য খুঁজছি, রোগীর সমস্যা খুঁজছি, সে কি সমস্যা আক্রান্ত, তার কি কষ্ট, আমি তার কষ্ট খুঁজছি। রোগী যখন বললো যে আমার 15-20 বার প্রস্রাব হচ্ছে, তার বর্তমান কষ্টের মধ্যে পিছনে কোনো এই ডাটার মধ্যে এই ধরনের পয়েন্ট নেই, তার পিপাসার পয়েন্ট চলছে। ঠিক ওই মুহূর্তে যখন বললো যে আমার 15-20 বার প্রস্রাব হচ্ছে, এই কথাটা রোগীর যে বর্তমান কষ্টের যে পয়েন্টগুলি আছে সেখানে আরেকটা পয়েন্ট যোগ হয়ে যাবে। যদি আপনি তাৎক্ষণিক এটা যোগ করে ফেলেন 15-20 বার প্রস্রাব হচ্ছে, তাহলে এই কথাটা আপনি পিপাসা লেখার পরে এটা জেনে নিতে পারবেন। আর যদি আপনি এটা ওখানে না লিখেন, তাহলে হবে কি যে আপনি রোগীর অন্য সমস্যাগুলো সব শুনে আপনি পার হয়ে চলে যাবেন, কিন্তু রোগীর 15-20 বার প্রস্রাব হচ্ছে তার যে রোগ, এই রোগটা বাদ পড়ে যাবে। এই রোগটা আপনাকে, এই লক্ষণটা 15-20 বার বারবার প্রস্রাব হওয়া, সারা দিনের মধ্যে বারবার প্রস্রাব হওয়া, এটা আপনাকে তার সাদৃশ্যতম ওষুধটি নির্বাচনের ক্ষেত্রে কিছুটা হলেও সহযোগিতা করবে। তাহলে আপনি এই কথাটা বাদ রেখে যেতে পারেন না। যখন এই রোগী বলবে রোগীর সমস্যা আমি জানছি, বর্তমান কষ্টের বিবরণ সব পয়েন্ট জানা শেষ, সার্বদৈহিক, সাধারণ লক্ষণ, যৌন, মন, পূর্ব ইতিহাস, আমি ধাপে ধাপে লিখছি,
এর মধ্যে রোগী যদি আবার নতুন করে বলে ফেলে, ডাক্তার বাবু আমার কিন্তু একটা সমস্যা ছিল অনেকদিন পূর্বে, এখন আবার দেখা দিয়েছে, অথবা অনেকদিন পূর্বে একটা সমস্যা ছিল, রোগী তার বর্ণনার ফাঁকে যাই বলুক না কেন, যে কোনো ব্যাপারে যাই বলুক, আপনি সাথে সাথে এটা যেখানে রাখা দরকার এমন জায়গায় রেখে দিবেন, কিন্তু লিখে ফেলতে হবে। কারণ রোগী এই কথাটা আরেকবার পুনরায় নাও বলতে পারে। রোগী তা যা বলবে রোগীর নিজের মুখে আপনি তাৎক্ষণিক লিখে ফেলবেন। এই লেখার মধ্যে আমার এক ভাই এক সুন্দর করে মন্তব্য করেছেন, রোগী বলছে এত তথ্য রোগীর কাছে জানার প্রয়োজন কি, রোগী যা বলবে তা লিখে নেব। রোগী যা বলবে, রোগী যখন তার সমস্যা বলবে, রোগীর কথা বলার সময় চিকিৎসক কোনো বাধা দিতে পারবেন না, রোগী তার কষ্টের কথা বলতে থাকবেন। অডিয়েন্স, রোগী তার কষ্টের কথা বলার সময় কোনো বাধা দেওয়া যাবে না, এই কথাটা অর্গান অফ মেডিসিন বলে দিচ্ছে আপনাকে আমাকে। রোগীর কষ্টের কথা যখন রোগী বলবে, সেখানে তাকে কোনো ধরনের বাধা দেওয়া যাবে না, কোনো ধরনের সহযোগিতা করার কোনো প্রয়োজন নেই। রোগী তার কষ্টের কথা বলতে থাকবে, তার কষ্টের কথা বলা শেষ, আপনি এবার শুরু করবেন। অডিয়েন্স, এই কথাটা ব্যাখ্যা হচ্ছে এরকম, রোগী আপনাকে বলবে, ডাক্তার বাবু আমার শ্বাসকষ্ট, ডাক্তার বাবু আমার মাথা ব্যথা, ডাক্তার আমার বুকে ব্যথা, ডাক্তার আমার যৌন সমস্যা, ডাক্তার আমার বারবার প্রস্রাব হয়, ডাক্তার আমার কোমরটা ব্যথা করে, ডাক্তার আমার হাত পা জ্বালা করে। এই যে একটার পর একটা সমস্যা বলে যাচ্ছে, এই রোগী তার কষ্টের কথা বলছে, এর ফাঁকে আপনাকে বাধা দেওয়া যাবে না। রোগী তার কষ্টের কথা বলে যাচ্ছে, বাধা দিতে পারবেন না। আপনি রোগী বলে গেল মাথা ব্যথা, বলে তার শ্বাসকষ্ট, যৌন সমস্যা, কোমরে ব্যথা, হাত পায়ে ব্যথা, একের পর এক কথা বলে যাচ্ছে, আমি সেখানে বাধা দেব না, এটাই কথা, এটাই নিয়ম। রোগী তার কষ্টের কথা বলছে, বাধা দেওয়া যাবে না। আপনি এক এক করে পয়েন্টগুলো লিখতে থাকেন। লিখার পরে এবার আপনাকে জানতে হবে, এবার জানতে চান আর কোনো সমস্যা আছে কি না ডাক্তার বাবু, আর কোনো সমস্যা নেই। এবার আপনি আমাকে বলেন তো, এই যে রোগী তার মাথা ব্যথা বললো, এই মাথা ব্যথা দিয়ে আমি কি করব, আমার বুক ব্যথা কি করব, শ্বাসকষ্ট কি করব, এই প্রত্যেকটা কাজে লাগানোর জন্য আমাকে এক এক করে রোগীকে এবার প্রশ্ন করতে শুরু করতে হবে। আপনার এই মাথা ব্যথা কোন পয়েন্টে মাথা ব্যথা, এবার আমাকে এক এক করে প্রশ্ন করতে হবে। এবার আমি রোগী বলছে আমার মাথা ব্যথা, আমি এবার জানতে চাবো মাথা ব্যথা কোথায়, কোন অঙ্গে, কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ, অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্ক, লক্ষণ, কখন বাড়ে, কিসে বাড়ে, কখন কমে, কিসে কমে, কি চিকিৎসা করেছেন। আমি এক এক করে শুধু প্রশ্ন করতে থাকবো, এক এক করে প্রশ্ন করবার জেনে নেব। রোগী কিন্তু বলেছে আমার মাথা ব্যথা, এই বলি 7, কতদিন, 10 বছর, 15 বছর, ডাক্তার বাবু আমার বুকে ব্যথা 5 বছর, পিঠে ব্যথা 10 বছর, হাত পা জ্বালা পড়া কত 10 বছর, কিন্তু রোগী একথা বলেই কিন্তু শেষ। এই যে আপনার মাথার ব্যথা, ডান টেম্পলে ব্যথা, কিংবা অক্সিবোর্ডে ব্যথা, কিংবা এই কপালে ব্যথা তালুতে ছড়ায়, কিংবা ডান টেম্পল থেকে বাম টেম্পলে ছড়ায়, ডান টেম্পলে আক্রান্ত পরে বাম টেম্পলে, এই যে লক্ষণ যেগুলি, এটার নামে যে ওষুধ রয়েছে এই পৃথিবীতে, এটা কিন্তু রোগী জানে না, এটা কিন্তু রোগী জানে না। রোগী কিন্তু জানে না ডান দিকে আক্রমণের ওষুধ আলাদা, বাম দিকে আক্রমণের ওষুধ আলাদা, কপাল থেকে অক্সিবোর্ডে অ্যাস্টেন্ডিক ওষুধ আলাদা, জ্বালাকর ব্যথা, টাটানো ব্যথা, খুসানো ব্যথা, হুলপুড়ানো ব্যথা, এই চরিত্রের মধ্যে যে ওষুধ রয়েছে এটা রোগী জানে না। বেঁধে রাখলে মাথা ব্যথা কমে, ওষুধ রয়েছে, রোগী জানে না। ফ্যানের বাতাসে মাথা ব্যথা বাড়ে কিংবা কমে, খোলা বাতাসে মাথা ব্যথা বাড়ে কিংবা কমে, এটা কিন্তু রোগী জানে না। যার জন্য আপনি এক এক করে রোগীকে প্রশ্ন করতে হবে। গত কয়েকদিন আমরা উৎপত্তির কারণ সম্পর্কে 24টা ধাপ নিয়ে আলোচনা করেছিলাম, যেটা আপনি উৎপত্তির কারণ, হ্রাস, বৃদ্ধি শব্দে কাজে লাগাতে পারবেন। আপনাকে এগুলি সব জানা থাকতে হবে। রোগী কয়টা বলবে, আপনি রোগী জিজ্ঞাসা করলেন আপনার মাথা ব্যথা কি করলে বাড়ে বা কমে। এই যে তার মাথা ব্যথা, ঘর থেকে বের হলে মাথা ব্যথা কমে, ঘরে ঢুকলে মাথা ব্যথা বাড়ে, এটার নামে আপনার কাছে ওষুধ রয়েছে, এটা কিন্তু রোগী জানে না। একটা করে প্রশ্ন করতে হবে। রোগী যখন কথা বলবে তখন রোগীকে বাধা দেওয়া যাবে না, এই কথা একদম সঠিক। এটা আপনার সংবিধান বলেছে, আপনার অর্গান অফ মেডিসিন বলেছে, রোগী কষ্টের কথা বলার সময় তাকে বাধা দেওয়া যাবে না। রোগী তার কষ্টের কথা বলে যাচ্ছে,
বলতে থাকবে। কিন্তু একখান কথা আছে, রুগী তার কষ্টের কথা বলতে যে, ডাক্তার বাবু মাথা ব্যথা, জানেন না মাথা ব্যথার কারণ ছিল আমার মাথার মধ্যে আমার আত্মীয় মাথা আঘাত করেছিল, মাথার তালুতে হাতুড়ি দিয়ে আঘাত করেছিল। যে হাতুড়ি দিয়ে আঘাত করলো, এই হাতুড়ি দিয়ে আঘাত করেছে কতদিন পূর্বে? ডাক্তার 10 বছর পূর্বে শ্বশুর বাড়ি যখন ছিলাম ওই মুহূর্তে, কিংবা যেখানে আমি কাজ করতাম সেই মহাজন মাথার মধ্যে কাঠ দিয়ে আঘাত করেছে আজকে থেকে 15 বছর আগে। জানেন না সে মহাজন কি খারাপের খারাপ? মহাজন তো খারাপ, তার বাচ্চা দুইটা ওডি খারাপ, তার বউ খারাপ, তার শ্বশুরবাড়ির লোকজন খারাপ, তার 14 গোষ্ঠী খারাপ, তার বংশে সব রক্তের দোষ। মানে রুগীর মাথায় যে আঘাত করেছে কাঠ দিয়ে যে মহাজন, মহাজনের 14 গোষ্ঠীর ইতিহাস যখন বলতে শুরু করবে তখন আপনাকে লাগাম টেনে ধরতে হবে। আমি চাচ্ছি কাঠ দিয়ে আঘাত দিয়েছে না লোহা দিয়ে আঘাত, আমি চাচ্ছি সেটা। আঘাতটা কি কপালে, তালুতে, পিছনে, ডানে না বামে, পেটে না পিঠে? আমি চাচ্ছি কি দিয়ে আঘাত, কোথায় আঘাত। কিন্তু যে আঘাত করেছে তার 14 গোষ্ঠীর ইতিহাস যখন বলতে শুরু করে, শ্বশুর বাড়ি কিংবা নিজের বাড়ি, বাবা কিংবা মা, এই ব্যাখ্যা কিন্তু আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি কি দিয়ে আঘাতটা, কি দিয়ে আঘাতটা দিয়েছে সেটা জানার বিষয়, কোথায় আঘাতটা লেগেছে সেটা জানার বিষয়, আঘাতের পরে কি ঘটেছে সেটা জানার বিষয়। রোগী যখন কথা বলবে, রোগী যখন কথা বলবে তাকে বাধা দেওয়া যাবে না যখন তার কষ্টের কথা বলবে। কিন্তু যখন রোগী অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে, রোগী যখন তার রোগ থেকে অন্যদিকে যাচ্ছে, অন্যদিকে এলোমেলো কথা বলছে, তখন একটু লাগাম টেনে ধরতে হবে। এবার বলতে, ভাই আপনার আঘাতটা তো কপালে লাগছিল, তখন আপনি কি হয়েছিল আপনার, আপনি তাকে লাগাম টেনে ধরেন। এইভাবে লাগাম টেনে ধরা যাবে কি যদি যখন তার রোগ থেকে অন্যদিকে চলে যায়। কিন্তু রোগের কথা যখন বলতে থাকে তখন বাধা দেওয়া যাবে না, বাধা দেওয়া যাবে না। কিন্তু রোগী মাথা ব্যথা বলেই শেষ, বুক ব্যথা বলেই শেষ, পিঠ ব্যথা বলেই শেষ। এবার আপনাকে প্রত্যেকটা পয়েন্টে এক এক করে প্রশ্ন করতে হবে। এগুলো আমরা গত কয়েকদিন আলোচনা করেছি। আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, পরে বলে কথা নেই। আজকে যে পোস্ট দিয়েছি সেই পোস্টের কথাই আছে, পরে বলে কথা নেই। যারা পড়েন নাই একটু পড়ে নেবেন, একটু পড়লে এতক্ষণ যে আমি বললাম, এই যে রুগী তার কষ্টের কথা বলছে, আমি তো যাচ্ছি রুগী লিপি হচ্ছে সার্বজনীন কিংবা সাধারণ লক্ষণ, কিন্তু রুগী হঠাৎ করে বললো, ডাক্তার বাবু আমার কিন্তু পাইলসের সমস্যা আছে, মলদার দিয়ে রক্ত গেছিল কয়েকদিন পূর্বে। এই যে মলদার দিয়ে রক্ত গেছে কয়েকদিন পূর্বে, এই কথাটা রুগী ভুলে যেতে পারে। আপনি এবার লিখে রাখেন বর্তমান কষ্টের বিবরণে 7 নাম্বার ছিল, এবার 8 নাম্বার তার পাইলসের সমস্যা আছে, যাতে করে এই পয়েন্টটা বাদ না পড়ে যায়। ডাক্তার জানেন না আমরা আসলে অনেক কষ্টে আছি। কি কষ্টে? আমার বাবার কিন্তু ডায়াবেটিস ছিল, কিন্তু আমার বাবা কিন্তু প্রস্রাবে জ্বালা পড়া ছিল, আমার কিন্তু প্রস্রাবে জ্বালা পড়া, কিন্তু আপনি লিখছেন মাথা ব্যথার পয়েন্ট। এবার এই প্রস্রাবে জ্বালা পড়া যে ছিল এই কথাটা আপনি একবার এক পাশ দিয়ে টুকে রাখেন, তার বাবার প্রস্রাবে জ্বালা পড়া ছিল কিংবা তার প্রস্রাবে জ্বালা পড়া ছিল, এই কথাটা আপনি একটু টুকে রাখেন। রুগী যা বলবে প্রত্যেকটা পয়েন্ট আপনি টুকে রাখেন, যেখানে যখন যেটা দরকার সেখানে যেন ব্যবহার করতে পারেন। এটাই বোঝানো হয়েছে এখানে। রুগী যা বলবে সেটা পরে পরে আপনি লিখবেন, কিংবা রুগীকে বলবেন এটা মনে রেখেন আমি পরে লিখবো, এটাও কিন্তু বলা যাবে না। রুগী এটা ভুলে যেতে পারে, আপনিও ভুলে যেতে পারেন, রুগী ভুলে যেতে পারে। আপনি তো ভুলবেনই, কারণ আপনার তো রোগ না, রুগীও ভুলে যেতে পারে। যার জন্য রুগী যখন যেটা বলবে সাথে সাথে আপনি লিখে রাখবেন, সাথে সাথে যখন যেটা আপনার চোখে পড়বে রুগীর সমস্যা এবং রুগী যা বলবে তাৎক্ষণিক লিখে রাখবেন, পয়েন্ট দিয়ে অন্য এক জায়গায় টুকে রাখেন, সময় মতো কাজে লাগিয়ে দিবেন। অডিয়েন্স, সবশেষে আজকে আমাদের শ্রদ্ধা স্যার ডাক্তার আশিস শঙ্কর নিয়োগী স্যার আমাদেরকে যে উপদেশমূলক, ওনার এই করোনা মহামারীতে ফ্যামিলি আক্রান্ত হয়ে তাদের যে চিকিৎসা কিভাবে করলেন বা ওনার অভিজ্ঞতা থেকে যেটুকু আমাদেরকে উপদেশ দিলেন, সব মিলে আজকের ক্লাস কেমন হলো একটু লিখে জানান। আমরা আবার স্যারের ক্লাস রাত 9:30টায় ক্লাসে চলে আসবো আমরা। অডিয়েন্স, দিনে 3টার সময় যে ক্লাসটি রেপার্টরির 8 নাম্বার না 9 নাম্বার হয়েছে না, 9 নাম্বার ক্লাস হয়েছে, কিন্তু বাকি ক্লাসগুলি চেম্বারে ব্যস্ততার জন্য
নিতে পারছি না। 9টি ক্লাস হয়েছে। অষ্টম রেক্স কর্মশালা রমজান মাসে যেটা শুরু হয়েছে, অষ্টম রেক্স কর্মশালা শুরু করেছি আমরা 14 তারিখে, পহেলা রমজান 14 তারিখ। অডিয়েন্স 9টি ক্লাস হয়েছে, 9টি ক্লাস হয়েছে। চেম্বারে ব্যস্ততার জন্য আর ক্লাসগুলি নেওয়া যাচ্ছে না দিনের বেলায়। ওদিকে আবার এসি সাহেবের রমজানের প্রথম অফার যেটা 20 দিনের 200 ঔষধ রেপার্টরি রুগীলিপি, সেই ক্লাস চলছে। আজকে 13 দিন নিল নাকি? 13 দিন, আরো আছে 7 দিন। এই ব্যস্ততা কমলে পরে ওটা শুরু করব। এদেরকে নিয়ে অডিয়েন্স 20 রোজার পরে আবার দিনের বেলা কয়েকটি ক্লাস নেওয়ার চেষ্টা করব, কিন্তু রাতের বেলা যেটি 9:30টায়, এটা আপনাদের সাথে না করলে ভালো লাগে না, এটা আমার চলবেই। স্যারের ক্লাস কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। স্যারের উপদেশ শুনলাম। স্যারের জন্য সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।